হ্যালো, ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 4 সেমিস্টারের কিছুগুলো সাজেশন আলোচনা করব। অধ্যায় ভিত্তি, যেখানে আমরা দেখব যে ইউনিট যেটা 3 রয়েছে, ইউনিট 3-তে মোট 14টা প্রশ্ন আছে এবং সেটা মূলত এই যে বইটা দেখছো, এই বইটাতে যে সাজেশনগুলো দেওয়া আছে এক একটা অধ্যায়ে, সেগুলো আলোচনা করব। এতে তোমাদের একবার রিভিশন হয়ে যাবে পরীক্ষার আগে এবং কোশ্চেনগুলো একটু দেখে যাবে, যাতে যখন তোমাদের পরীক্ষা যখন তোমরা দেবে, যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা নিজের থেকেই বানাতে পারবে। তাহলে আজকের ক্লাসে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ সম্পর্কে আমরা জানব। এবং বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, এই যে ধরো অধ্যায়টা রয়েছে, এখান থেকে 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক কারণ উল্লেখ করো, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় রাজনবর্গের যোগদানের কারণ কি ছিল, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট কিরূপ ছিল। ভারতের ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সংঘটিত এই বিদ্রোহে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেশীয় রাজনবর্গ। দেশীয় রাজনবর্গ মানে হচ্ছে যে এক একটা দেশের এক একটা রাজ্যে এক একজন রাজা ছিল। যেমন ধরো মোগল শাসক ছিল, ঠিক সেরকম দাক্ষিণাত্যেও দেখবে পেশোয়াদের শাসন ছিল। তাহলে এক একটা জায়গাতে এক একটা যারা রাজা ছিল, শাসক ছিল, তাদের মানে তারা এটাতে কি ভূমিকা পালন করেছিল সেটা আমরা এখন আলোচনা করব। যারা এই বিদ্রোহে নেতৃত্ব দানকারীর ভূমিকা পালন করেছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে রাজনৈতিক কারণসমূহ, দেশীয় রাজনবর্গের যোগদানের কারণসমূহ। নানাবিধ রাজনৈতিক কারণবশত দেশের রাজশক্তির মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ, যেখানে আমরা দেখব কোম্পানির সাম্রাজ্যবাদী কার্যকলাপ। 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ, অর্থাৎ 100 বছর। এই কালপর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংয়ের সুযোগ্য উত্তরসূরি হিসাবে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি এর ঘোরতর সাম্রাজ্যবাদী নীতির কবলে একের পর এক দেশীয় রাজ্যগুলি ব্রিটিশদের দখলে চলে যাওয়ায় তা ভারতীয় রাজনবর্গকে ক্ষুব্ধ করেছিল। নেক্সট এটা পয়েন্ট হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি, যেটি 1798 খ্রিস্টাব্দে হয়েছিল লর্ড ওয়েলেসলি, এবং এটা প্রথম যে রাজ্য গ্রহণ করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। দেশীয় রাজাদের ইংরেজদের অধীনস্থ প্রজায় পরিণত করতে উদ্যোগী হন, যা শাসকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এবার আছে সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষের প্রধান কারণ ছিল। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ। এই নীতির দ্বারা ব্রিটিশ সৃষ্ট রাজ্যগুলিতে অপত্যক রাজাদের মৃত্যুর পর তাদের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি কোম্পানির করদ বা আশ্রিত রাজ্যের অপত্য কোনো শাসক যদি দত্তক গ্রহণ করতে চান, তাহলে তাকে অতি অবশ্যই কোম্পানির পূর্ব অনুমতি নিতে হবে। এই নীতির মাধ্যমে সাতারা 1848 খ্রিস্টাব্দে ঝাঁসি, তাঞ্জোর, নাগপুর, সম্বলপুর, উদয়পুর প্রভৃতি দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। ফলস্বরূপ রাজ্যচ্যুত ও বঞ্চিত রাজনবর্গ নিজেদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার আশায় ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আগ্রহী হয়। ভাতা বন্ধ বা পদমর্যাদা লোভ। লর্ড ডালহৌসির পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তার দত্তক পুত্র হচ্ছে নানা সাহেব, তিনি পেশোয়া পদ লোভ করেন, মানে তার সময় পেশোয়া পদটা লোভ হয়ে যাচ্ছে, বিলুপ্ত করা হচ্ছে। তার বার্ষিক 8 লক্ষ টাকা বৃত্তি ও বন্ধ করে দেয়। তাহলে একটা তো হচ্ছে উপাধিও বন্ধ হচ্ছে, মানে পদ যেটা সেটাও বন্ধ হচ্ছে, তার সাথে যেটা বৃত্তি একটা সময় যেটা মানে বার্ষিক, যেটা বছরে একবার দেওয়া হতো 8 লক্ষ টাকা, সেই বৃত্তিটাও বন্ধ করে দিচ্ছে। এছাড়া মুঘল সাম্রাজ্য দ্বিতীয় বাহাদুর শাহর উপাধি বাতিল করে তাকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করে কুতুবে স্থানান্তরিত করা হয়, যেটা মায়ানমারে যেটা রেগু, সেখানে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়। ইংরেজদের রাজ্যকাশের ফলে বহু রাজ্যের রাজা তাদের রাজ্য হারান। ফলে রাজপরিবার ও পরিবারের উপর নির্ভরশীল ব্যক্তি, কর্মচারী, সৈনিক, সুবিধাভোগী শ্রেণী, জমিদার, তালুকদার জীবিকাহীন হয়ে ইংরেজ বিরোধী হয়ে ওঠেন। কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কুশাসনে অভিযোগে অযোধ্যা রাজ্যটি দখল হয় 1856 খ্রিস্টাব্দে। বস্তুত অযোধ্যা ছিল একান্তভাবে ব্রিটিশ অনুগত একটি রাজ্য। কোম্পানির বেঙ্গল আর্মির অধিকাংশ সিপাহী ছিলেন এই অযোধ্যার অধিবাসী। তারা ইংরেজদের অযোধ্যা দখলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন। 1856 খ্রিস্টাব্দ নাগাদ অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতায় প্রেরণ করা হয়। অন্যদিকে অযোধ্যা তালুকদারদের অস্ত্রহীন করে দুর্গগুলিও ধ্বংস করে দেওয়া হয়। এই সকল ঘটনা জনমানসে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। এরপরের নেক্সট পয়েন্ট হচ্ছে রাজপ্রাসাদ লুণ্ঠন। লর্ড ডালহৌসির শাসনকালে অযোধ্যা, নাগপুরের রাজপ্রাসাদ নির্বিচারে
লুণ্ঠন করা হয়। এই ঘটনার অন্যান্য ভারতীয় রাজ্যদের মনে ব্রিটিশ শাসনের প্রতি প্রবল আতঙ্ক এবং অসন্তোষের জন্ম দেয়। সমসাময়িক নানান সাম্রাজ্যবাদী নীতিসমূহের প্রতিক্রিয়ায় দেশীয় রাজনবর্গের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে কোম্পানির অনুগত থেকে সর্বস্ব হারানোর চেয়ে লড়াই করে মর্যাদা ও স্বাধীনতা রক্ষার চেষ্টা করা অনেক বেশি ভালো। তাই তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগ দেন। তাহলে এটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আমরা দেখলাম, যে মহাবিদ্রোহের সময় যেটা রাজনবর্গের যেটা ভূমিকা সেটা আমরা এখন দেখলাম। এখানে মোট 14টা প্রশ্ন করা হয়েছে এই চ্যাপ্টার থেকে। নেক্সট যেটা প্রশ্ন, যেটা 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণ কিভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল। ভারতে ইংরেজদের অর্থনৈতিক শোষণ তথা কোম্পানির অর্থনীতির বিরুদ্ধে সর্বস্তরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভই ছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রধান কারণ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণসমূহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিভিন্ন অর্থনৈতিক কারণগুলি হল: সম্পদের নির্গমন। 1757 থেকে 1857 খ্রিস্টাব্দে এই 100 বছরে ব্রিটিশদের শোষণমূলক অর্থনীতি ভারতীয় জনসাধারণের মনে ক্ষোভ অসন্তোষের জন্ম দিয়েছিল। কার্ল মার্কস তার লেখা দাস ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন যে 1757 থেকে 1766 সালের মধ্যবর্তী সময়ে শুধুমাত্র উপহার বাবদ 6 মিলিয়ন পাউন্ড ভারত থেকে বাইরে চালান করে দেওয়া হয়। উপটোকন মানে হচ্ছে উপহার ও উৎকোচনের মাধ্যমে এই জলের মতো অর্থের নির্গমন দাদাভাই নৌরোজি ও রমেশচন্দ্র দত্ত 10th of wealth বলে উল্লেখ করেছেন। অসম বাণিজ্য নীতি। কোম্পানির বাণিজ্য নীতি অসম দেশীয় বণিক ও কারিগরদের ধ্বংসের মুখে নিয়ে যায়। দেশীয় শিল্প পণ্যের প্রধানত সুতির বস্ত্র রপ্তানি কমিয়ে ব্রিটেনের কারখানা প্রস্তুত পণ্যের আমদানি বাড়িয়ে সরকার বিদেশি পণ্য ভারতের বাজারে ভরিয়ে দেয়। উপরন্তু ভারতে রপ্তানি করা পণ্যের উপর ব্রিটিশ সরকার চড়া হারে আমদানি শুল্ক কমায়। ক্রমেই ভারতের শিল্প পণ্য অসম প্রতিযোগিতার মুখে পড়ে নিঃস্ব হতে থাকে। ভারতবর্ষ মূলত পরিণত হয় ইংল্যান্ডের ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ারের কাঁচামালের সরবরাহকারী দেশে। ফলে ভারতের দেশীয় শিল্পী কারিগরেরা অনাহারে মৃত্যু মুখে পতিত হন। দারিদ্র পীড়িত এই সকল মানুষেরা পরবর্তীকালে ইংরেজ বিরোধী আন্দোলনে যোগদান করে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে কোম্পানির ভূমি রাজস্ব নীতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বিভিন্ন অঞ্চলে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব নীতি, যেমন চিরস্থায়ী, রাউতারি, মহলহারি, প্রতিটি ব্যবস্থাতে ব্যাপক পরিমাণ খাজনার হার বৃদ্ধি করে। কোম্পানি সৃষ্ট জমিদার শ্রেণীর শাসন শোষণ ইংরেজদের জীবন করে তোলে দুর্বিষহ। এরপর রয়েছে নেক্সট পয়েন্ট, মহাজন ও নীলকরদের শোষণ। কোম্পানির রাজস্ব ব্যবস্থার ফলে মহাজন শ্রেণীর উদ্ভব হয়। চড়া হারে রাজস্ব দিতে ব্যর্থ হয়ে কৃষকেরা জমি বন্ধক দিয়ে মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতেন। ঋণের জালে তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এছাড়া কৃষকেরা নীলকর সাহেবের দ্বারাও নির্যাতিত হতেন। উপরন্তু অর্থনৈতিক কারণগুলি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই যে ধরো প্রশ্নগুলো আছে, এগুলোকে খুব ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করা যেত, কিন্তু যেহেতু তোমাদের সামনে পরীক্ষা রয়েছে তার জন্য আমি শুধুমাত্র এগুলো পড়ে দিচ্ছি। কিন্তু যখন আমি পরবর্তীকালে যখন আমি ভিডিও করব, মানে যখন ক্লাস 12-এ যখন অধ্যায় ভিত্তিক পড়াবো, তখন তোমাদেরকে পড়ানোর সাথে সাথে সেটার কনসেপ্ট যতটা সহজ করা যায় সেভাবে আমি পড়াবো। কিন্তু যেহেতু এখন সময়টা অনেক কম, তাই আমি শুধু লাইন বাই লাইন পড়ে দিচ্ছি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামাজিক কারণ বা প্রেক্ষাপট, সামাজিক বৈষম্য কিভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল। তাহলে একটা দেখলাম রাজনবর্গের ভূমিকা, তারপরে দেখলাম অর্থনৈতিক ভূমিকা, এরপরে আমরা দেখব সামাজিক ভূমিকা। 1857 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহী, দেশীয় রাজা ও সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামাজিক কারণসমূহ প্রেক্ষাপট। বিভিন্ন সামাজিক কারণে ভারতীয়দের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ অনুভূত হতে থাকে, যথা সামাজিক বৈষম্য। ভারতবাসীর প্রতি ইংরেজদের বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। শ্বেতাঙ্গ ইংরেজগণ ব্যঙ্গ করে ভারতীয়দের নিগার, নেটিভ, অসভ্য, বর্বর ইত্যাদি ভাষায় সম্বোধন করতেন। সিয়ার উল মুতাখরিন আনুমানিক 1780 খ্রিস্টাব্দে গ্রন্থে যে ইংরেজরা ইচ্ছে করে ভারতীয়দের স্পর্শ এড়িয়ে চলত। ব্রিটিশদের রেস্তোরাঁ, পার্ক, হোটেল, ক্লাব প্রভৃতি স্থানে ভারতীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ। বিভিন্ন জায়গায় ইউরোপীয় ক্লাবে বোর্ডে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। ফলস্বরূপ শাসক ও শাসিতদের একটি সামাজিক ব্যবধান গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইংরেজ রাজকর্মচারীদের মনোভাব। ইংরেজরা নিজেদের শ্রেষ্ঠ জাতি ও ভারতবাসীকে বর্বর বলে মনে করত। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসলির ধারণা ছিল যে সকল ভারতীয় দুর্নীতিগ্রস্ত, এজন্য তিনি সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করেন। এই নীতি লর্ড বেন্টিংয়ের সময় পর্যন্ত কার্যকর ছিল। তাছাড়া জানা যায় আগ্রা শহরে জৈন ইংরেজ ম্যাজিস্ট্রেটও আইন জারি করে বলেছিলেন যে রাস্তায় কোনো ইংরেজকে দেখতে পেলে ভারতীয়দের সেই ইংরেজকে সেলাম অভিবাদন জানাতে হবে। ইংরেজ কর্মচারীদের এইরূপ বদ্ধতা ও তাচ্ছিল্যপূর্ণ আচরণ ভারতীয়দের ব্যথিত করেছিল।
3 নম্বর পয়েন্ট হচ্ছে ইংরেজদের সমাজ সংস্কার ও উন্নয়নমূলক কর্মসূচি। ইংরেজরা যেহেতু ভারতীয়দের শোষণ করতেন, তাই ভারতীয়রা ইংরেজদের সংস্কারমূলক কার্যাবলীকে সন্দেহের চোখে দেখতেন। সতীদাহ, বাল্যবিবাহের বিরুদ্ধে, বিধবা বিবাহ, অশ্ববর্ণ বিবাহ, ধর্মান্তরিত পৈতৃক সম্পত্তির দাবির পক্ষে ইংরেজ সরকার আইন পাশ করলে ভারতীয়দের মনে অসন্তোষ জন্মে। এমনকি ইংরেজদের উন্নয়নমূলক কাজগুলোকেও, যেমন টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন, রেলপথ স্থাপন, গঙ্গা নদীতে সেচ ব্যবস্থার প্রবর্তন প্রভৃতি ভারতীয়দের কাছে যোগাযোগের ব্যবস্থা উন্নতি হিসাবে বিবেচিত না হয়ে ব্রিটিশ দমননীতির সহায়ক অস্ত্র হিসাবে গণ্য হতে থাকে। প্রকৃতপক্ষে ভারতীয়রা ইংরেজদের সকল উন্নয়নমূলক ও সমাজ সংস্কার কর্মসূচিকে ভারতীয় সমাজ ও সংস্কৃতি ধ্বংস করে ষড়যন্ত্র হিসাবে গ্রহণ করে। এরপর রয়েছে ধর্মনাশের গুজব। গণ অভ্যুত্থানের পেছনে গুজবের একটি ভূমিকা ছিল। 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে উত্তর ভারতে গুজব রটে যে ইংরেজ সরকার হিন্দু ও মুসলমানদের ধর্মনাশে ষড়যন্ত্রে লিপ্ত। এই লক্ষ্যে আটার সঙ্গে গরু ও শূকরের হাড়ের গুঁড়ো মিশিয়ে দিয়ে তা সেনানিবাস এবং শহরের বাজারগুলিতে বিক্রি করা হচ্ছে। এই দুটি প্রাণী খাদ্যদ্রব্য হিসাবে যথাক্রমে হিন্দু এবং মুসলমানদের ধর্মে নিষিদ্ধ ছিল। এই পরিস্থিতিতে ধর্মনাশের ষড়যন্ত্র বিরুদ্ধে সাধারণ মানুষ বিদ্রোহ যোগদান দেয়। এরপর রয়েছে মিশনারিদের ভূমিকা। খ্রিস্টান মিশনারিরা ধর্মপ্রচারের সময় হিন্দু ও ইসলাম ধর্মের সমালোচনা করতেন। এর ফলে হিন্দু ও মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধান বৃদ্ধি পায়। এভাবে সামাজিক বৈষম্য ইংরেজ এবং ভারতবাসীর মনে বিদ্বেষ সৃষ্টি করে, যা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করে। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন এই অধ্যায়ের। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সামরিক কারণ প্রেক্ষাপট কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানি, ভারতীয় সিপাহীরা অসন্তোষের কি কি কারণ ছিল? তাহলে আমরা দেখলাম রাজনবর্গের ভূমিকা, অর্থনৈতিক, সামাজিক দেখলাম। এরপর আমরা এখন দেখব সামরিক কারণ। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন ভারতীয় সিপাহীরা। তবে নানা কারণে তাদের মধ্যে পেশাগত ক্ষোভের সঞ্চার হয় এবং ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল কিছুদিনের এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ, কোম্পানির ভারতীয় সিপাহীরা অসন্তোষের কারণ সমূহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ, ভারতীয় সৈন্যদের স্বল্প বেতন। ভারতীয় সৈন্যদের বেতন ব্রিটিশ সেনাদের তুলনায় অনেকটাই কম ছিল। এটি একটি পরিসংখ্যান থেকে জানা যায়। ভারতে নিযুক্ত কোম্পানির সৈন্য সংখ্যা ছিল 3,15,520 জন এবং এদের জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল 98,22,235 পাউন্ড। উল্লেখ্য যে এই বিশাল বাহিনীর মাত্র 16.2% ছিল ইউরোপীয়, অথচ সামরিক খাতে তাদের অর্থের 57.8% ব্যয় করা হতো শ্বেতাঙ্গদের জন্য। একজন ভারতীয় পদাতিক সিপাহীর মাসিক বেতন ছিল 7 টাকা এবং একজন অশ্বারোহী সেনা পেতেন 27 টাকা। পদাতিক মানে যে হেঁটে হেঁটে যেত, আর অশ্বারোহী মানে যে ঘোড়ায় চড়ত। খাবার, উর্দি ও ঘোড়ার প্রতিপালনের খরচ বাদ দিয়ে তার হাতে বাঁচত 1 থেকে 2 টাকা। এই রূপ বাঞ্ছনা ভারতীয় সিপাহীরা মেনে নিতে পারেনি। নেক্সট পয়েন্ট হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য। শুধু বেতনের ক্ষেত্রে নয়, পদমর্যাদা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও ভারতীয় সিপাহীরা বৈষম্যের শিকার হতেন। টমাস মনরের লেখা থেকে জানা যায় যে একজন ভারতীয় সিপাহী তার চাকুরি জীবনে সর্বোচ্চ সুবিধার পদ উন্নীত হতে পারতেন। লক্ষণীয় যে এই পদের স্থান ছিল সর্বনিম্ন পদের ইউরোপীয় অফিসারের অনেক নিচে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভারতীয় সিপাহীদের প্রতি দুর্বল। ভারতীয় সিপাহীদের প্রতি ইংরেজ কর্মচারীদের ব্যবহার ছিল খুবই সাধারণ ঘটনা। ভারতীয়দের বিভিন্ন অপমানজনক অভিধা, যেমন কালা আদমি যেটাকে বলতো নিগার, অসভ্য যেটাকে বলা হচ্ছে আনকালচার প্রভৃতি সম্বোধন করত। তাদের বাসস্থানও ছিল নিম্নমানের। পাশাপাশি সিপাহীদের পরিবারের ওপরে ইংরেজদের দুর্ব্যবহারের চরম মাত্রায় পৌঁছেছিল। এরপর রয়েছে যেটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ভাতা বন্ধ। যুদ্ধের সময় সিপাহীদের যেতে হতো দূর দেশে। এই সময় ভারতীয় সৈন্যদের বেতন ছাড়া অতিরিক্ত ভাতা বা বাট্টা দেওয়া হতো। কিন্তু 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের শুরুর কিছু সময় আগে সামরিক দপ্তর থেকে ঘোষণা করা হয় যে সিন্ধু প্রদেশ বা পাঞ্জাবে যুদ্ধলিপ্ত ভারতীয় সিপাহীদের এরূপ কোনো ভাতা দেওয়া হবে না, ফলে তারা ক্ষুব্ধ হয়। এরপর দেখব ধর্মীয় অসন্তোষ, যেটা নেক্সট পয়েন্ট। ইংরেজ সামরিক কর্তৃপক্ষ ভারতীয় সিপাহীদের তিলক কাটা, দাড়ি ও টিকি রাখা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারা অসন্তুষ্ট হন। তাছাড়া সেনাবাহিনীর চামড়ার টুপি পরা বাধ্যতামূলক করা হলে তা ভারতীয় সিপাহীদের ধর্ম বিশ্বাসে আঘাত আনে। এরপর রয়েছে যে কার্তুজের ব্যবহার, যেটা কিন্তু প্রত্যক্ষ কারণ ছিল। এনফিল্ড রাইফেল কার্তুজের একটি মোড়কের মধ্যে থাকতো। মোড়কটি দাঁতে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো হতো। গুজব রটেছিল যে এই মোড়কটিতে গরু ও শূকরের চর্বি মাখানো ছিল। ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই কার্তুজের ব্যবহার করতে অসম্মত হন। 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহের এই ঘটনাটি প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছিল।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিক্রিয়া কি হয়েছিল? লর্ড ক্যানিংয়ের আমলে ব্রিটিশ শোষণ ও পীড়নের কারণে সিপাহী, দেশীয় রাজা মহারাজা জনগণের মধ্যে অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল, আর সেই ক্ষোভের প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেল কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক ও প্রত্যক্ষ কারণ। 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে পুরনো ব্রাউন প্রেস গাদা বন্দুকের পরিবর্তে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের বন্দুকের কার্তুজ ব্যবহারকে কেন্দ্র করে বিদ্রোহের সূচনা হয়। কার্তুজের ব্যবহার সংক্রান্ত বিক্ষোভ। এনফিল্ড রাইফেলের কার্তুজ একটি মোড়কের মধ্যে থাকতো। মোড়কটি দাঁতে দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মোড়কটি নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো। এমন সময় গুজব রটে ওই মোড়কটি গরু ও শূকরের চর্বি মাখানো থাকে। ফলস্বরূপ ধর্মচ্যুত হওয়ার ফলে হিন্দু মুসলিম সিপাহীরা এই কার্তুজের ব্যবহারে অসম্মত হন। বিদ্রোহের সূচনা। 1857 খ্রিস্টাব্দে 23শে মার্চ ব্রিটিশ সেনাপতি অ্যানসন বড়লাট ক্যানিংকে সিপাহীদের আপত্তির কথা এক পত্রে জানান। সম্ভবত তখনই এই কার্তুজের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সিপাহীদের সন্দেহ ও আতঙ্ক থেকেই যায়। ধর্মনাশের গভীর ও গোপন ষড়যন্ত্র ধ্বংস করার জন্য মরিয়া হয়ে সিপাহীরা বিদ্রোহের সূচনা করে। ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডের বিদ্রোহ। বাংলার ব্যারাকপুর সেনা ছাউনিতে এনফিল্ড রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় 34 নাম্বার নেটিভ ইনফেন্ট্রি সৈনিক মঙ্গল পাণ্ডের বিদ্রোহ ঘোষণা করে, যদিও শেষ পর্যন্ত বিচারে তার ফাঁসি হয়। মিরাটের বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল মিরাট সেনাবাহিনীর 3 নাম্বার নেটিভ ক্যাভলরির 90 জন সিপাহী এনফিল্ড রাইফেল চর্বি মাখানো কার্তুজের ব্যবহার করতে অস্বীকার করেন। 9 মে তাদের 85 জনকে 10 বছরের কারারুদ্ধ দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা 10ই মে বিদ্রোহ ঘোষণা করে। পরিশেষে বলা যায় যে বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ ছিল কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে তার চরম প্রকাশ ঘটে। অধিকাংশ ঐতিহাসিকদের মতানুযায়ী এই ঘটনায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণরূপে বিবেচিত হয়। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহীরা কি চেয়েছিল? এই বিদ্রোহের বিষয়ে বিভিন্ন সামাজিক শ্রেণীর কি দৃষ্টি ছিল? অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন সামাজিক শ্রেণীর উদ্দেশ্য কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন সামাজিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি উদ্দেশ্য সমূহ। সিপাহীদের হাত ধরে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সূচনা ঘটল কালক্রমে দেশীয় রাজনবর্গ, জমিদার, তালুকদার, কৃষক, কারিগর সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান দেন। বস্তুত এই ক্ষেত্রে প্রত্যেক সামাজিক শ্রেণী নিজ নিজ স্বার্থে, ক্ষোভ ও সমস্যা দ্বারা পরিচালিত হয়। সিপাহীরা ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদান করে। বেতন, পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, ভারতীয় সেনাদের প্রতি ইংরেজদের দুর্ব্যবহার প্রভৃতি বিষয়গুলি এক্ষেত্রে কার্যকর ভূমিকা হয়েছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের ব্যবহার চালু হয়। ফলে হিন্দু ও মুসলিম সিপাহীরা ধর্মনাশের আশঙ্কা করলে সূচনা ঘটে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। দেশীয় রাজনবর্গ। 1757 থেকে 1858 খ্রিস্টাব্দের এই কালপর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি, পদমর্যাদা, কুশাসনের অজুহাত, এমনকি যুদ্ধনীতির মাধ্যমে ইংরেজরা বহু ভারতীয় রাজ্য গ্রাস করলে দেশীয় রাজনবর্গ ক্ষুব্ধ হন। অতঃপর নিজ নিজ রাজ্যের পুনরুত্থান ও পদমর্যাদা ফিরে পাওয়ায় আশায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে তারা বিদ্রোহে যোগদান দেয়। জমিদার ও তালুকদার। ব্রিটিশদের উচ্চ হারে ভূমি রাজস্ব আদায় এবং পরিশোধ করতে না পারলে জমি বাজেয়াপ্তকরণ, এই বিষয়টি জমিদারদের ক্ষুব্ধ করে। অন্যদিকে কুশাসনের অজুহাতে অযোধ্যা দখলের পর ব্রিটিশ সরকার নানানভাবে সেখানে তালুকদারদের ক্ষমতা ও পদমর্যাদা হ্রাস করে। এমন অবস্থায় জমিদার ও তালুকদারগণ পূর্বের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করতে এই বিদ্রোহে যোগদান দেয়। কৃষক শ্রেণী। উচ্চ হারে কর, অতিরিক্ত কর আদায় হ্রাস, মহাজন ও জমিদারদের শোষণের অবসান ঘটানো ইত্যাদি নানাবিধ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের প্রেক্ষিতে ভারতীয় কৃষকেরা ব্রিটিশদের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগদান করে। এরপর আমরা দেখব মঙ্গল পাণ্ডে নিয়ে। দেখো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু শর্ট আছে, মানে 3 নাম্বারের মতো আছে। প্রথম যেগুলো দেখলাম আমরা সেগুলো 4 নাম্বারে ছিল, কিন্তু এখন যেগুলো দেখছি এগুলো 3 নাম্বারের মতো। তাহলে মঙ্গল পাণ্ডে কে ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সিপাহী। মঙ্গল পাণ্ডের পরিচয়। সম্ভবত বেঙ্গল আর্মি সিপাহী মঙ্গল পাণ্ডের জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের বালিয়া জেলার নগোয়া গ্রামে
সেনা হিসাবে যোগদান দেওয়ার পর তার পরিচয় ছিল সিপাহী নাম্বার 1446, 5 নাম্বার কোম্পানি, 34 নাম্বার দেশীয় পদাতিক বাহিনীর ব্যারাকপুরের রেজিমেন্ট। বস্তুত মোগল পাণ্ডের হাত ধরে প্রথম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়। মঙ্গল পাণ্ডের বিদ্রোহ ঘোষণা। জানা যায় 29 মার্চ তিনি খবর পেয়েছিলেন যে ব্যারাকপুরে ফ্যাক্সটাফ ঘাটে সিপাহীদের বলপূর্বক খ্রিস্টান করা হবে। এর প্রতিবাদে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেন। এরপর ওই দিন বিকেল নাগাদ তিনি তার ঊর্ধ্বতন ইউরোপীয় সেনা আধিকারিকের উপর গুলি চালান। মঙ্গল পাণ্ডের আক্রমণে সার্জেন্ট মেজর হিউসন ও লেফটেন্যান্ট বর্ক আহত হন। শেষ পর্যন্ত মঙ্গল পাণ্ডেকে বন্দী করা হয়। মঙ্গল পাণ্ডের বিচার ও পরিণতি। অতঃপর পূর্ববর্তী ঘটনার অনুসন্ধানের জন্য 30 মার্চ প্রথম স্পেশাল কোর্ট বসে। এপ্রিলের 4 তারিখ থেকে শুরু করে মঙ্গল পাণ্ডের বিচার। মূলত 2টি অভিযোগে মঙ্গল পাণ্ডেকে দোষী সাব্যস্ত করা হয়, যথা 29 মার্চ তরবারি এবং মাস্কেট নিয়ে প্যারেড গ্রাউন্ডে বিদ্রোহ ঘটানো এবং রেজিমেন্টের অন্যান্য সিপাহীদের বিদ্রোহে উত্তেজিত করা, ঊর্ধ্বতন অফিসারকে গুলি চালানো এবং তাদের তরবারি দিয়ে আহত করা। বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল ব্যারাকপুরের ব্রিগেড প্যারেড ভোর 5:30টায় বিদ্রোহে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। মঙ্গল পাণ্ডের ফাঁসির পর 34 নাম্বার রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এবং 6 মে 1857 খ্রিস্টাব্দে এভাবে ব্যারাকপুরে সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আগুন নিভিয়ে দেওয়া হয়। তবে তা ব্যর্থ হলেও ভারতে ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাস, সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক রূপে মঙ্গল পাণ্ডে চিরস্মরণীয় হয়ে আছে। এরপর রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহী নেতৃত্বদের সংক্ষিপ্ত পরিচয়। দেখো, যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে যেমন ধরো প্রত্যক্ষ কারণ ছিল, সামাজিক কারণ ছিল, এগুলো একটু লিখে রাখবে। এছাড়া দেখবে মহাবিদ্যের যেটা প্রকৃতি, মহাবিদ্যের পরে কি হলো, কিভাবে শাসন নীতির পরিবর্তন হলো, কিভাবে দেখা যায় সে সময় দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হচ্ছে এবং সরাসরি দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার নিজে মানে ভারতের শাসনের দায়িত্ব নিচ্ছে। যেখানে দেখবে মহারানীর ঘোষণাপত্র, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখো। আর এই যেগুলো আছে এগুলো একটু তোমরা শুনে রাখো, তাহলে কি তোমাদের কনসেপ্টে ক্লিয়ার হবে। যেরকমই প্রশ্ন আসুক না কেন তোমরা ঠিক আছে এখানে ঠিক বানিয়ে লিখতে পারবে। তাহলে এরপর হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহী নেতা নেতৃত্বদের সংক্ষিপ্ত পরিচয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা সিপাহীরা করলেও এই বিদ্রোহের নেতৃত্ব হিসাবে ভারতীয় রাজনবর্গ তথা অন্যান্য বিভিন্ন শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের সুযোগ্য নেতৃত্ব এবং এই বিদ্রোহের আগুন দিল্লি, কানপুর, লখনৌ, অযোধ্যা, বেরেলি, ঝাঁসি সহ বিভিন্ন প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্বগণ। প্রথম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। মোগল শাসনের উত্তরাধিকারী এবং অখণ্ড ভারতবর্ষের প্রতীক হিসাবে দ্বিতীয় বাহাদুর শাহের নামে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ পরিচালিত হয়। তবে প্রকৃতপক্ষে তিনি ছিলেন নামমাত্র শাসক। বিদ্রোহের শেষে তাকে রেগুনে নির্বাসিত করা হয়। এবার আছে বেগম হযরত মহল। অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলী শাহ তার দ্বিতীয় পত্নী ছিলেন বেগম হযরত মহল। তিনি নাবালক পুত্র বীরজিস কাদেরকে সিংহাসনে বসিয়ে লখনৌ থেকে বিদ্রোহ চালিয়ে যান। 1858 খ্রিস্টাব্দ নাগাদ বিদ্রোহে হযরত মহল ব্রিটিশদের কাছে পরাজিত হন এবং পালিয়ে যান নেপালে। এবার দেখবো পেশোয়া পদ বিলুপ্ত হচ্ছে, ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে নানা সাহেবকে। পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল নানা সাহেব। তার ভাতা বন্ধের প্রতিবাদে 1857 খ্রিস্টাব্দে 4 জুন কানপুরে বিদ্রোহ শুরু হয়। তাতিয়া তোপির সঙ্গে একত্রে তিনি কানপুরে জয় করেন বলে জানা যায়। পরে অবশ্য ব্রিটিশরা কানপুর পুনর্দখল করে এবং নানা সাহেব পালিয়ে যান সম্ভবত নেপালে। তাতিয়া তোপি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহী কানপুর, মধ্য ভারত, বুন্দেলখণ্ড প্রভৃতি কেন্দ্রসমূহে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তাতিয়া তোপি। কানপুরে তিনি আজিমুল্লাহর সঙ্গে একজোট হয়ে নানা সাহেবের নেতৃত্বে যুদ্ধ করেন। তাছাড়া তাতিয়া তোপির রানী ছিল লক্ষ্মীবাঈয়ের বাহিনী সঙ্গেও যুক্ত হয়। শিকারে যুদ্ধে পরাজয়ের পর 1859 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। এরপর দেখব রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তিনি গঙ্গাধর রায়ের মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে দত্তপুত্র অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে নেয়নি। এমন অবস্থায় লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ঝাঁসি রাজ্য গ্রাস করতে চাইলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কোটাকি সরাই যুদ্ধে বীর বিক্রমের লড়াই করে রানী পরাস্ত হন এবং 18 জুন মৃত্যুবরণ করে। এবার আছে কোনওয়ার সিং। তিনি বিহারের বিদ্রোহী নেতা ছিলেন। নানা সাহেবের সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে তিনি বিদ্রোহ পরিচালনা করেন। 1858 খ্রিস্টাব্দে 23 এপ্রিল ব্রিটিশ বাহিনীর গুলিতে আহত হওয়া সত্ত্বেও মৃত্যুর পূর্বে ক্যাপ্টেন লেগ্রাডের বাহিনীকে পরাস্ত করেন কোনওয়ার সিং। পরিশেষে বলা যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নেতা নেতৃত্বদ্বয় এবং তাদের সাহস, আত্মত্যাগে, নেতৃত্ব দানে, বিচক্ষণতা প্রভৃতি গুণাবলীর জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছে। এবার আছে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্ব।
1857 খ্রিস্টাব্দে এখন ধরো তোমাদের যদি ধরো কোনো টিকা আসে যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই বা হয়তো কোনো একটা রাজনবর্গ তার হয়তো নিয়ে দিল, তাহলে তোমরা যদি এটা মানে শুনে রাখো তাহলে তোমরা নিজেরা সেখানে লিখতে পারবে। এবার রয়েছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অন্যতম নেতা ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লক্ষ্মীবাই তার অসাধারণ দক্ষতা, সাহসিকতা ও দেশপ্রেমের জন্য স্মরণীয় হয়ে আছেন। রানী লক্ষ্মীবাই স্মরণীয় হওয়ার কারণ মণিকর্ণিকা তাম্রে বেনারসে এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি অস্ত্র অশ্বারোহণ, তলবারি চালানো ইত্যাদি তিনি দক্ষ ছিলেন। 14 বছর বয়সে তিনি ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেভালকার এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার নাম হয় লক্ষ্মীবাই। রাজা গঙ্গাধর রাও ও লক্ষ্মীবাইয়ের সন্তানের জন্মের পর অল্প বয়সে মারা গেল। তাহলে গঙ্গাধর রাও এবং লক্ষ্মীবাই সন্তান জন্মের পর অল্প বয়সে মারা গেলে তারা এক আত্মীয় সন্তানকে দত্তক হিসাবে গ্রহণ করে নাম দেয় দামোদর রাও। এবার আছে ব্রিটিশদের সঙ্গে দ্বন্দ্ব। 1853 খ্রিস্টাব্দে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ঝাঁসির দায়িত্ব নিজ কাঁধে নেন লক্ষ্মীবাই। কোম্পানি সরকারের সত্যবিলোপ নীতির দ্বারা গঙ্গাধর রায়ের উত্তরাধিকারী হিসাবে দত্তক পুত্রের অধিকারকে স্বীকার করলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। সত্যবিলোপ নীতিতে বলা হয়েছিল যে যদি কোনো রাজা অপত্য অবস্থায় যদি মারা যায় তাহলে সেই রাজ্যটা কিন্তু ব্রিটিশরা অধিকার করে নেবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু হলে নানা সাহেব তাতিয়া তোপির সঙ্গে লক্ষ্মীবাই ওই বিদ্যে অবতীর্ণ হন। এবার আছে আত্মত্যাগ। পুরুষের বেশে যুদ্ধক্ষেত্রে রানী লক্ষ্মীবাই অসম সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দেয়। 3 এপ্রিল স্যার হিউরোজ ঝাঁসির দখল করলে রানী কুলপতিতে আশ্রয় নেয়। তার সাহস এবং বীরত্বে অবাক হয়ে সেনা হিরো 17 জুন 1858 খ্রিস্টাব্দে কোটাকি সরাইয়ের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন এবং রানী পরাস্ত হন এবং মৃত্যুবরণ করে। রানী লক্ষ্মীবাইয়ের আত্মত্যাগ এবং বীরত্ব তাকে ইতিহাসে স্মরণীয় করে রয়েছে। রানীর সমাধিতে তারই প্রতিপক্ষে হিরোর একটি উক্তি খোদিত আছেন। এখানে সাহিত্য আছেন এমন একজন নারী যিনি ছিলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ। এরপর রয়েছে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় হিন্দু এবং মুসলিম ঐক্য। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হিন্দু এবং মুসলিম ঐক্য। সব স্তরের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা নিয়েছিল। শশীভূষণ চৌধুরী, রুদ্রাংশু মুখার্জি প্রমুখ বিশিষ্ট ইতিহাসবিদ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মনিরপেক্ষ চরিত্র বিশেষভাবে প্রশংসা করেছিলেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কালে বিভিন্ন দিক থেকে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যর বিষয়টি পরিলক্ষিত হয়। দ্বিতীয় বাহাদুর শাহের নেতারূপে ঘোষণা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু ও মুসলিমরা সব ভেদাভেদ ভুলে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসাবে গ্রহণ করে। অর্থাৎ বাহাদুর শাহ ছিলেন ঐক্য এবং আন্দোলনের প্রতীক। পরস্পরের ধর্মের প্রতি সহনশীলতা। বিদ্রোহীরা পরস্পরের ধর্মের প্রতি সহনশীলতার নজির স্থাপন করেছিল। দিল্লিতে হিন্দু মুসলিমের ঐক্য অটুট রাখার জন্য সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। আবার অধ্যাপক রুদ্রাংশু মুখার্জি দেখিয়েছেন যে অযোধ্যায় বিদ্রোহীরা মুসলিম রাজকুমার বীরজিস কাদিরকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলে অভিনন্দন জানিয়েছে। ঘোষণাপত্রে হিন্দু ও মুসলিম ঐক্যের প্রকাশ। বিদ্রোহীদের প্রচার করা বিভিন্ন ঘোষণাপত্রে ইস্তাহার জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীকে তাদের দান, যেটা বিশ্বাস, ধর্ম মানে হচ্ছে ধর্ম রক্ষা করার জন্য আন্দোলনে যোগ দিতে আহ্বান জানা হয়। আলোচ্য পর্বে দ্বিতীয় বাহাদুর শাহ আজমগড়ের ঘোষণাপত্র এবং অযোধ্যা যুবরাজ ফিরোজ শাহ ঘোষণাপত্র হিন্দু মুসলিম সাম্প্রতিক সম্পত্তি রক্ষার ডাক দেওয়া হয়। এগুলিতে বলা হয় যে এটি হলো বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ, হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ যুদ্ধ, হিন্দু মুসলিম ঐক্য আমাদের সাফল্যের ভিত্তি। সক্রিয় হিন্দু মুসলিম নেতৃত্ব। আলোচ্য পর্বে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে হিন্দু ও মুসলিম নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঝাঁসিতে যেমন লক্ষ্মীবাই, বিহারে কুনওয়ার সিং, কানপুরে নানা সাহেব তাতিয়া তোপি প্রমুখ নেতা নেত্রী যেমন নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি অযোধ্যায় বেগম হজরত মহল, দিল্লিতে বখত খান প্রমুখ ছিলেন নেতৃত্বের অগ্রভাগে। ব্রিটিশ কর্তাদের আচরণ ও বক্তব্য। ব্রিটিশ কর্তা ব্যক্তিদের আচরণ বক্তব্য থেকেও হিন্দু মুসলমান ঐক্যের গভীরতা বিষয়টি বোঝা যায়। স্যার হেনরি লরেন্স বড়লাট লর্ড ক্যানিংকে এ সময় লেখেন যে আমি দুই সম্প্রদায়ের মধ্যে অনেকের আশায় তাকিয়েছিলাম, কিন্তু সেই আশা অপূর্ণ থেকে যায়। পরিশেষে বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় বিদ্রোহী হিন্দু মুসলমান সিপাহীরা যেমন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, তেমনি সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও ভ্রাতৃত্ব ভাব বজায় রাখে, যা তৎকালীন সময়ের প্রেক্ষিতে ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।
এরপর রয়েছে যে 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সিপাহী বিদ্রোহ বলা যায়, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা সামাজিক কারণ দেখে যাবে, অর্থনৈতিক কারণ আর প্রত্যক্ষ কারণ, এটা একটু দেখে যাবে। আর যেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহ মানে কেন বলছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং তার সাথে আরেকটা করে যাবে, সেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহের যেটা প্রকৃতি, সেটাও কিন্তু একটু দেখে যাবে। ঘটনার সত্যপাতের অংশগ্রহণ, নেতৃত্ব ও পরিণতির দিক থেকে বিচার করে অনেকে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামরিক ও সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে উঠলেও 10 মে মিরাটে সেনানিবাসে প্রকৃতপক্ষে বিদ্রোহের সূচনা ঘটে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বা সামরিক বিদ্রোহ বলা যায় কিনা তার ব্যাখ্যা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্রের ব্যাখ্যায় উঠে এসেছে নানান দৃষ্টিভঙ্গি। তার মধ্যে একটি হলো এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা যায় কিনা। সিপাহী বিদ্রোহ বলার পক্ষে ঐতিহাসিক বিশিষ্টগণের মতামত। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রসঙ্গে তদন্ত ভারত সচিব আর স্ট্যানলি তিনি তার প্রতিবেদনে সিপাহী বিদ্রোহ কথাটি প্রয়োগ করেন। বিদ্রোহের ঠিক পরে ইংরেজ ঐতিহাসিক চার্লস রেক্স তার নোটস অন দ্য রিভল্ট ইন দ্য নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অফ ইন্ডিয়া নামক গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহকে উচ্চাকাঙ্ক্ষী এবং লোভী সিপাহীদের বেআইনি অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন। টি.আর. হোমস এই বিদ্রোহে আধুনিক সভ্যতার সঙ্গে মধ্যযুগীয় বর্বরতার সংঘাত বলে নিন্দা করেছেন। পাশাপাশি জন লরেন্স, চার্লস রবার্টস, স্যার জন সিলি প্রমুখ ব্রিটিশ লেখক এবং ঐতিহাসিকরাও একে নিছক একটি সামরিক বিদ্রোহ বা সিপাহীদের বিদ্রোহ ছাড়া কিছু ভাবতে পারেনি। অন্যদিকে সমকালীন বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্ব যেমন রয়েছে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, সৈয়দ আহমদ খান, রাজনারায়ণ বসু, দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই ঘটনাকে সামরিক বিদ্রোহ বলেছে। সিপাহী বিদ্রোহ বলার পক্ষে যুক্তিসমূহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বা সামরিক বিদ্রোহ বলার পেছনে লেখক, ঐতিহাসিক এবং বিশিষ্টজনের যে সকল যুক্তি দিয়েছে তা হলো সূচনা। ইংরেজ শাসকেরা শাসনের বিরুদ্ধে ভারতবাসীর দীর্ঘদিন ক্ষোভ জমা থাকলেও ইতিপূর্বে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মতো এত বড় বিদ্রোহ কখনোই হয়নি। তাছাড়া ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহের সূচনা করে। বিদ্রোহের কারণ ও অংশগ্রহণ। মূলত 1857 খ্রিস্টাব্দের ঘটনায় যারা যোগ দিয়েছিলেন তারা একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছেন দেশীয় সিপাহীরা। সিপাহীদের বেতন, পদমর্যাদা, পদোন্নতি সমস্ত কিছু ইউরোপীয় সৈনিকদের থেকে কম ছিল। উপরন্তু ইংরেজদের দুর্ব্যবহারও ছিল অন্তত সাধারণ ঘটনা। অবশেষে সেনাবাহিনীর এনফিল্ড রাইফেল, কার্তুজ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপাহীরা বিদ্রোহে যোগদান দেন। নেতৃত্ব। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রধান নেতা নেতৃত্বে বেসামরিক ব্যক্তি হলেও তারা সিপাহীদের সমর্থন পেয়েছিলেন। সেনা ছাউনি থেকে বিদ্রোহকে জনসাধারণের মধ্যে সিপাহীরা ছড়িয়ে দেন ও সরকারি সৈন্যদের সঙ্গে লড়াই করেন। এরপর রয়েছে বিস্তার। ব্রিটিশ ভারতে যে সকল সেনা ছাউনিতে বিদ্রোহ দেখা দিয়েছিল এই সকল অঞ্চলের জনগণের মধ্যেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। যেসব সেনা ছাউনিতে বিদ্রোহ হয়নি সেখানের অবস্থা ছিল স্বাভাবিক। শাস্তি ভোগ। বিদ্রোহের সূচনায় অংশগ্রহণ এবং নেতৃত্বে যেহেতু সিপাহীদের প্রধান ভূমিকা ছিল, তাই বিদ্রোহের শেষ সিপাহীদেরই বেশি শাস্তি ভোগ করতে হয়েছিল। এমনকি কামানের গোলা, বন্দুকের গুলি, ফাঁসির দড়িতেও তাদের প্রাণ দিতে হয়েছিল। সিপাহী বিদ্রোহ বলার বিপক্ষে ঐতিহাসিক বিশিষ্ট মত এবং যুক্তিসমূহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় সিপাহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, একথা অনস্বীকার্য। কিন্তু একথা ঠিক যে সব দেশীয় সিপাহী বিদ্রোহে যোগদান করেনি। EMS নামনদ্বীপ লিখেছেন যে যত সংখ্যক সিপাহী বিদ্রোহ করেছিল তার বেশি সংখ্যক সিপাহী বিদ্রোহের দমনে অংশ নিয়েছিল। তাছাড়া সিপাহীদের দ্বারা এই বিদ্রোহের সূচনা হলেও কালক্রমে তা দেশীয় রাজনবর্গের সাধারণ কৃষক, কারিগর, দিনমজুর শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে। মূল্যায়ন, যুক্তি, তথ্য এবং বিরুদ্ধ মত বিশ্লেষণের করে একথা বলতে হয় যে 1857 খ্রিস্টাব্দের ঘটনা ছিল অধিকাংশ সিপাহী বিদ্রোহ, তবে কোথাও কোথাও এর পেছনে সক্রিয় এবং নিষ্ক্রিয় জনসামর্থ্য ছিল। এখন আমরা দেখব 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতি সংগ্রাম বলায় কতটা যুক্তিযুক্ত, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় অভ্যুত্থান বলা যায়। ভারতের ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের স্বরূপ এবং প্রকৃতি বিশিষ্ট পণ্ডিতগণ, ঐতিহাসিকগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট যুক্তি এবং তথ্যের ভিত্তিতে এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা জাতীয় অভ্যুত্থান হিসেবে দেখেছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা জাতীয় অভ্যুত্থান বলে যুক্তিযুক্ত কিনা তার ব্যাখ্যা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যায় কিনা তা নিয়ে তার পক্ষে এবং বিপক্ষে একাধিক মত। জাতীয় সংগ্রাম বলার ঐতিহাসিক বিশিষ্ট মতামত। ইংল্যান্ডের টরি দলের নেতা ডিসরেইলি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন যে এটি কোনো সিপাহীদের সাধারণ অভ্যুত্থান নয়, এটি আসলে একটি জাতীয় আন্দোলন যেখানে সিপাহীরা হাতিয়ার মাত্র। পাশাপাশি কার্ল মার্কস নিউ ইয়র্ক
ট্রিবিউন পত্রিকায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। ফ্রেডরিক এঙ্গেলসের বক্তব্য সহমত পোষণ করেন। জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যুক্তি: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা জাতীয় অভ্যুত্থান বলার সপক্ষে কতগুলি কারণ ও যুক্তি হলো: গণ অভ্যুত্থান: 1857 খ্রিস্টাব্দে সিপাহীরা যে বিদ্রোহ শুরু করে তা জনসমর্থন লাভ করে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। জনগণ বিদ্রোহী সিপাহীদের সমর্থন করে। তারা চিরাচরিত অস্ত্র, লাঠি, বল্লম, তরবারি, তীরধনুক, কুঠারি প্রভৃতি নিয়ে ইংরেজদের আবাসিক এলাকা, সরকারি ভবন এবং সরকারি কার্যকলাপ আক্রমণ করে, সেখানে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট এবং হত্যাকাণ্ড চালায়। বেশিরভাগ সাধারণ মানুষ তখন ইংরেজ বিরোধী হয়ে উঠেছিল। জনগণের অংশগ্রহণ: অধ্যাপক সুশোভন সরকার বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামে কখনোই সে দেশের আপামর জনগণ অংশগ্রহণ করে না। উদ্দেশ্যের নিরিখে সে ঘটনার বিচার করতে হয়। তাই 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে তিনি জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। অন্যদিকে আবার অধ্যাপক সুপ্রকাশ রায় লিখেছেন, কংগ্রেসের অহিংস অসহযোগ আন্দোলনের চেয়ে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষকদের যোগদান ছিল বেশি, তাই একে জাতীয় বিদ্রোহ না বলাই যুক্তি। নিম্নবর্গের মানুষদের যোগদান: অধ্যাপক রঞ্জিত গুহর বিদ্রোহে নিম্নবর্গের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানের কথা বলেছেন। ডাক্তার শশীভূষণ চৌধুরী বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন। তার মতে স্থায়িত্ব ব্যাপকতার অভিনত্যে এই বিদ্রোহ আগের বিদ্রোহগুলি অতিক্রম করে যায়। ঘোষণা সমূহ: সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের দিল্লি ঘোষণা এবং আজমগড়ের ঘোষণায় হিন্দু মুসলিম ঐক্য ইংরেজদের বিতরণের আহ্বান জানানো হয়। অন্যদিকে বর্জিস কাদিরের ইস্তাহারে ইংরেজ মুক্তি ভারত গঠনের কথা বলা হয়। জাতীয় সংগ্রামের পক্ষে বিপক্ষে ঐতিহাসিক বিশিষ্টজনের মতামত: ঐতিহাসিক টমাস ম্যাককাফ তার দ্য আফটার ম্যাথ অফ রিভল্ট ইন্ডিয়া, যেটা হচ্ছে 1857 থেকে 1870 গ্রন্থটিতে দেখান যে এই বিদ্রোহ কোনো কোনো সময় সিপাহী বিদ্রোহ ছাপিয়ে গেছে, কিন্তু জাতীয় বিদ্রোহের পর্যায়ে পৌঁছায়নি। পাশাপাশি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ডাক্তার সুরেন্দ্রনাথ সেন 1857 বিদ্রোহকে জাতীয় চরিত্র দানে অসমর্থন হয়েছেন। এছাড়া অধ্যাপক C.E. বেইলি বলেছেন যে বিদ্রোহে গ্রাম শহরে নানা স্তরের মানুষ যোগ দিয়েছিল। একথা ঠিক, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল স্বতন্ত্র, এমনকি তারা নিজেদের মধ্যে অন্তর্বিরোধেও লিপ্ত ছিলেন। জাতীয় সংগ্রাম অভ্যুত্থানের বলার পক্ষে যুক্তিসমূহ: গবেষক ও ঐতিহাসিকদের জাতীয় সংগ্রাম বলার বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি। কেন্দ্রীয় নেতৃত্বের অভাব: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সংগঠিত হয়নি। এই বিদ্রোহের নেতা নেতৃত্বগণ ছিলেন স্থানীয় এবং একে অপর থেকে বিচ্ছিন্ন। ভৌগোলিক সীমাবদ্ধতা: বিদ্রোহটি মূলত উত্তর এবং মধ্য ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পাঞ্জাব, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহে তেমন কোনো প্রভাব পড়েনি। সীমিত অংশগ্রহণ: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কিছু সংখ্যক সিপাহী, জমিদার, দেশীয় রাজনবর্গ অংশগ্রহণ করেছিল। গোর্খা ও শিখ সিপাহীরা, সিন্ধিয়া, হোলকার, নিজাম প্রমুখ রাজনবর্গ এবং সর্বোপরি একদল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহ থেকে দূরে সরেছিলেন, নতুবা তা দমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফলে এই বিদ্রোহকে গণঅভ্যুত্থান বলা যথাযথ নয়। উপরন্তু আলোচনার ভিত্তিতে বলা যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মধ্যে জাতীয়তা বোধ খুঁজে না বা প্রকৃতপক্ষে সত্য অস্বীকার করায়। ডাক্তার সুশোভন সরকার যথাযথই লিখেছেন, যারা মারাঠা জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদ প্রভৃতির কথা বলেন, গর্ব অনুভব করে, তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলতে দ্বিধাগ্রস্ত কেন, তা প্রকৃতই বুদ্ধির অগম্য। এরপর রয়েছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি প্রথম স্বাধীনতার যুদ্ধ? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি? এই প্রসঙ্গে ডাক্তার রমেশচন্দ্র মজুমদারের অভিমত। তাহলে এই প্রশ্নটা রয়েছে এবং তারপর আরেকটা প্রশ্ন আছে এবং তারপর এই যে ধরো ইউনিটটা রয়েছে সেটার সমস্ত প্রশ্ন এখানে শেষ হবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিনয় দামোদর সাভারকর তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে, যেটা 1857 গ্রন্থে, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেন। তবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কিনা ব্যাখ্যা: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কিনা তার পক্ষে এবং বিপক্ষে একাধিক মত ও যুক্তি। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে ঐতিহাসিক এবং বিশিষ্ট মতামত: অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু মুসলমানদের মিলিত অভ্যুত্থানের ফলে স্বাধীনতা যুদ্ধের ছবি প্রত্যক্ষ করে। অধ্যাপক সুশোভন সরকার এই যুক্তি দিয়েছেন যে ইটালির কার্বোনারি এবং নেপোলিয়নের বিরুদ্ধে স্পেনীয় জুন্টা আন্দোলনকে তিনি মুক্তযুদ্ধ বলা যায়, তাহলে 1857 বিদ্রোহকে ভারতের মুক্তিযুদ্ধ বা জাতীয় যুদ্ধ বলা যাবে। P.C. জোশিও তার 1857 ইন হিস্ট্রি প্রবন্ধে 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অন্যদিকে ঐতিহাসিক জাস্টিন ম্যাকার্থি তার এ হিস্ট্রি অফ আওয়ার ওন টাইমস গ্রন্থে লিখেছেন যে একসময় সিপাহীদের বিদ্রোহ জাতীয় ও ধর্মযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ইতিহাসবিদ S.D. হোয়াইট তার কমপ্লিট হিস্ট্রি অফ
দ্য ইন্ডিয়ান মিউটিনি বই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যা তালুকদারদের যোগদান স্বরাষ্ট্র এবং স্বদেশের জন্য লড়াই বলেছেন। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে যুক্তি। বিনয় দামোদর সাভারকর দেখিয়েছেন যে 1857 খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সামিল হয়েছিল। এটি কোনো আকস্মিক ঘটনা না, বরং তা সুনির্দিষ্ট পরিকল্পনা, গোপন বৈঠক এবং নানান অঞ্চলের মানুষদের মধ্যে সমন্বয়ের ফল। প্রায় সমগ্র ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী এই বিদ্রোহে ব্যাপকভাবে জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করে ঐতিহাসিকদের অনেকেই একে স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে ঐতিহাসিক বিশিষ্ট মতামত। ডক্টর সুরেন্দ্রনাথ সেন, ডক্টর রমেশচন্দ্র মজুমদার সহ বেশ কিছু ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলতে রাজি নন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট, যেটা ভলিউম 1 গ্রন্থে বলেছেন যে 1857 খ্রিস্টাব্দে সংঘটিত তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ না জাতীয় এমনকি স্বাধীনতা সংগ্রামও নয়। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার বিপক্ষে যুক্তিসমূহ। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার বক্তব্য সপক্ষে বেশ কিছু যুক্তি দিয়েছেন, যথা এই বিদ্রোহে ভারতের সকল জনগণ যোগ দেননি, কেবলমাত্র কয়েকটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যেই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনে ভারতে বেশ কয়েকটি নৃপতি ইংরেজদের সাহায্য করেছিল, এমনকি গোর্খা এবং শিখ সৈনিকরাও ইংরেজদের পক্ষে ছিলেন। পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং রাজপুতানায় এই বিদ্রোহ একেবারে সস্ফুরণ ঘটেনি। দাক্ষিণাত্য ও বাংলার শিক্ষিত সমাজেও বিদ্রোহ থেকে দূরে ছিল। বলা যেতে পারে শুধুমাত্র অযোধ্যায় বিদ্রোহে জাতীয় রূপ ধারণ করেছিল। দ্বিতীয় বাহাদুর শাহের সম্রাট হিসাবে স্বীকৃতি লাভ শেখ রাজপুত ও মারাঠা ক্ষুব্ধ করেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহীদের উদ্দেশ্য স্থির ছিল না। দ্বিতীয় বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব প্রমুখ নেতৃবৃন্দ নিজ নিজ স্বার্থের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। সর্বোপরি 1857 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটেনি। কাজে এই বিদ্রোহকে যদি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, তাহলে পূর্ববর্তী সাঁওতাল লুহাবি আন্দোলন সমমর্যাদা দান করা উচিত। মূল্যায়ন। উপরন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ না বলা গেলেও স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরিতে এই বিদ্রোহ যে সহায়তা করেছিল এই কথা কোনোভাবে অস্বীকার করা যায় না। এরপর আছে মহারানী ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র, মঙ্গল পাণ্ডে, এইগুলো কিন্তু টিকা হিসেবে একটু দেখে যাবে। এছাড়া সামাজিক কারণ, প্রত্যক্ষ কারণ এবং তার সাথে প্রকৃতি, এটা একটু দেখে যাবে। আর কেন এই মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল এটা একটু দেখে নেবে। মহারানীর ঘোষণাপত্র, যেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চাননি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের পরিবর্তে প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া তথা কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 বা সংক্ষেপে ভারত শাসন আইন পাশ করে। এই আইনে ভারতের শাসনভার ইংল্যান্ডশ্বরী মহারানী ভিক্টোরিয়া হাতে তুলে দেওয়া হয়। ঘোষণাপত্র। বিদ্রোহের উত্তাপ প্রশমিত করার জন্য 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র প্রকাশ করে, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে একটি দরবারে অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করে। রানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডার্বি এই ঘোষণাপত্র রচনা করেছিলেন। উল্লেখ্য, কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া স্মৃতিসৌধ এর গায়ে মমর ফলকে এর অঙ্গীকারগুলি খোদিত আছে। এবার আছে মূল বক্তব্য। মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছে যে ভারতবাসী ধর্মীয় ও সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হবে। দেশীয় রাজারা দত্তপুত্র গ্রহণ করতে পারবেন। সরকার ভারতের সাম্রাজ্য বিস্তার নীতি ত্যাগ করবেন। দেশীয় রাজাদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় যে কোম্পানির সঙ্গে তাদের স্বাক্ষরিত সব চুক্তি মেনে চলা হবে। মূল্যায়ন হচ্ছে দীর্ঘ 100 বছর, যেখানে 1757 থেকে 1858 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে অপশাসন চালিয়েছিল, মহারানীর ঘোষণাপত্র সেই অপশাসনের মধুর প্রলেপ। তবে মহারানী ভারতীয় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটি সঠিকভাবে পালিত হয়নি। তাই ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়ের সূচনা কাল বলে অভিহিত করেছেন। তাহলে এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে আমরা মোট 14টা প্রশ্ন, যেটা ধরো এই বইতে দেওয়া আছে, সেটা আলোচনা করলাম। তোমাদের 14টা প্রশ্ন আলোচনা করলাম। এছাড়া আরও 2টো প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেইগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি, চরিত্র এবং স্বরূপ। 1857 খ্রিস্টাব্দের ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ অন্তত তীব্র হয়ে ওঠে এবং ভারতে ইংরেজ শাসনের ভিত্তি কাঁপিয়ে দেয়। এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। সিপাহী বিদ্রোহ।
স্যার জর্জ লরেন্স, জন সিলি, চার্লস রেক্স প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিক এবং অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি প্রমুখ ভারতীয় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের মতে এই বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্য ছিল নিজ স্বার্থ সিদ্ধি করা। এই বিদ্রোহে সারা ভারতের সকল শ্রেণীর মানুষ এতে যোগ দেয়নি। দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশ বিদ্রোহকে সমর্থন করেনি। শিখ এবং গোর্খা সেনারা বরং বিদ্রোহের সময় ইংরেজদের সহায়তা করেছিল। কিশোরী চাঁদ মিত্র বলেছেন, এই বিদ্রোহ ছিল একান্তভাবে বিদ্রোহীদের অভ্যুত্থান। সামন্ত বিদ্রোহ, তাহলে কেউ বলেছে এটাকে সিপাহী বিদ্রোহ, কেউ বলেছে এটাকে সামন্ত বিদ্রোহ। এবার যারা সামন্ত বিদ্রোহের সমর্থন করেছেন তারা হলেন রজনীকান্ত দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, মানবেন্দ্রনাথ রায় প্রমুখ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে রক্ষণশীল ও সমাজতান্ত্রিক শক্তিগুলির অবস্থান বলে অভিহিত করেছেন। তাদের মতে নানা সাহেব লক্ষ্মীবাই, কুনওয়ার সিং প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে নেতৃত্ব দেন। এটি ছিল ভারতের সনাতনপন্থী শেষ বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণী ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ গণবিদ্রোহ। নর্টন, ম্যানসন, বল, জনকে প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে একটি গণবিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছে। এমনকি ডক্টর সুরেন্দ্রনাথ সেন বিদ্রোহে সামন্ত নেতাদের নেতৃত্বের কথা স্বীকার করেও তার 1857 গ্রন্থে বলেছেন যে এই বিদ্রোহ শেষ পর্যন্ত নানা স্থানে গণবিদ্রোহের আকার নেয়। ভারতের এক বৃহৎ অঞ্চল যথা পশ্চিম বিহার থেকে পূর্ব পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিদ্রোহ বিস্তার লাভ করে। অন্তত কিছুদিনের জন্য এই অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ কৃষক, শ্রমিক, কারিগর স্বেচ্ছায় এই বিদ্রোহে যোগ দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে জাতীয় বিদ্রোহ। ঐতিহাসিক আউটরাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেইলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্ক্স প্রমুখ এই বিদ্রোহকে জাতি বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী বলেছেন যে এটি ছিল সাম্রাজ্যবাদী বিদ্রোহে জাতীয় যুদ্ধ। তাদের মতে মুজাফফরনগর, বিহার, উত্তরপ্রদেশের সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই অসামরিক লোকজন ও জমিদার শ্রেণীর ব্রিটিশ বিরোধী আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। সিপাহীরা সিংহাসনচ্যুত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসাবে গ্রহণ করে এবং দেশবাসীর মনে জাতীয়তা বিরোধী মনোভাব জেগে ওঠে। এবার রয়েছে স্বাধীনতা সংগ্রাম। বিপ্লবী দামোদর বিনায়ক সাভারকর বা যাকে বলা হয় বীর সাভারকর, তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এছাড়া কার্ল মার্ক্স, অ্যাঙ্গেলস, পিসি যোশী, অশোক মেহতা, ঐতিহাসিক অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক শুভন সরকার প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করেছেন। এরপর রয়েছে মহাবিদ্রোহ। ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্রোহ নামে অভিহিত করেছেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন। এরিক স্টোক বলেছেন যে এই বিদ্রোহ ছিল ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের শেষ অধ্যায়। এই আন্দোলনে ইংরেজদের বিতরণের কথা ভাবা হয়েছিল। এই যে ছবিটা দেখছো এটা আমরা 1857 খ্রিস্টাব্দে 10 অক্টোবর দ্য ইলস্ট্রেটেড নিউজ লন্ডন নিউজ সংবাদপত্রে প্রকাশিত সিপাহী বিদ্রোহের একটি চিত্র উপসংহার, যেখানে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেও এসব দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বিভিন্ন যুক্তি দেওয়া হয়। যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দে তথাকথিত প্রথম জাতীয় সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার সংগ্রামও নয়। ডক্টর এছাড়া বলেছেন EMS নামোদিরিপাদ এই বিদ্রোহের গণচরিত্র অস্বীকার করে বলেছেন বিদ্রোহে যত সংখ্যক যোগদান দিয়েছিল তার চেয়ে অনেক সংখ্যক সৈন্য বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিল। এই জন্য বিদ্রোহ দমন করা সম্ভব হয়। অধ্যাপক এরিক স্টোক বেইলি প্রমুখ মনে করেন যে এই বিদ্রোহে স্থানীয় কৃষক প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন উপধারার সংমিশ্রণ ঘটেছিল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি ছিল? মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ ভূমিকা। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সারা দেশে ব্যাপক আকার ধারণ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই বিদ্রোহের ব্যর্থতার কারণ ছিল প্রথম হচ্ছে বিদ্রোহ বিচ্ছিন্নতা। ভারতের সর্বত্র একযোগে বিদ্রোহ না হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বিদ্রোহ পরিচালিত হয়। ফলে ইংরেজ শাসকগোষ্ঠীর পক্ষে বিদ্রোহ দমন সহজ হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিখ গোর্খাদের সহযোগিতা। বিদ্রোহের সময় শিখ, গোর্খা প্রভৃতি সৈন্যরা ব্রিটিশ সরকারের প্রতি সমর্থন জানায়।
বিদ্রোহ দমনে সরকারকে যথেষ্ট সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নেতৃত্বের অভাব। বিদ্রোহ পরিচালনা করার মতো কোনো সর্বভারতীয় নেতৃত্ব ছিল না, ফলে দেশের বিভিন্ন প্রান্তের নেতারা ভিন্ন ভিন্ন লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে বিদ্রোহ পরিচালনা করলে বিদ্রোহ তার গতি হারিয়ে ফেলে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দেশীয় রাজাদের সহযোগিতা। কাশ্মীর, রামপুর প্রভৃতি দেশীয় রাজ্যগুলি বিদ্রোহের সময় ইংরেজদের সহযোগিতা করে। সিন্ধিয়া এবং রাজপুত রাজারা বিদ্রোহীদের সহযোগিতা না করে নিরপেক্ষ নীতি নেয়, ফলে বিদ্রোহের দমনে ইংরেজদের সুবিধা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষিত শ্রেণীর অসহযোগিতা। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি সমর্থন না জানিয়ে বিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে এবং ইংরেজদের প্রতি অনুরাগ দেখায়, ফলে বিদ্রোহ দমনে ইংরেজদের সুবিধা হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সেনানায়ক। বিদ্রোহীদের মধ্যে দক্ষ ও যোগ্য সেনানায়কের যথেষ্ট অভাব ছিল। অন্যদিকে ইংরেজ বাহিনীর হ্যাভলক, নীল, আউটরাম প্রমুখ দক্ষ সেনাপতিগণ ছিলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্রিটিশ শক্তি। সিপাহীদের তুলনায় ব্রিটিশ বাহিনীর অস্ত্রশক্তি, নৌশক্তি ছিল অনেক বেশি। ব্রিটিশরা ইংল্যান্ড, পারস্য, মালয় থেকে বহু সৈন্য এবং অস্ত্র এনে ইংরেজদের শক্তি বৃদ্ধি করে। এর সাথে সামাজিক অর্থনৈতিক প্রত্যক্ষ কারণ, প্রকৃতি আর কেন এটা ব্যর্থতা হলো, এগুলো একটু দেখে রাখবে। আর মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মহারানী কোষণাপত্র, এগুলো একটু টিকা হিসাবে দেখে রাখবে। এগুলো যেহেতু এই ভিডিওটা যদি তোমরা একটু শুনেও রাখো, যদি এই ভিডিওটার মানে একটু কাছাকাছি যদি ধরো কোনো প্রশ্ন যদি তোমরা পাও, তাহলে তোমরা নিজেই কিন্তু বানিয়ে লিখতে পারবে। এছাড়া তোমাদের যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।